অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে যে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুলটি আছে আরামবাগ হাই স্কুল এইচএসের, সেই স্কুল থেকে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন, সমস্ত কোশ্চেনেরই অ্যান্সার আলোচনা করব। এইভাবেই আমি পরপর যত পেজ আছে অ্যান্সার আলোচনা করে দিতে থাকবো। তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিও তোমাদের উপকারে লাগছে কিনা, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, একটি বস্তুর ভর 400 গ্রাম কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন কত হবে। দেখো, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে বস্তুর ওজন ডব্লু সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। এখানে দেখো, বস্তুর ভর এম দেওয়া আছে 400 গ্রাম আর অভিকর্ষজ ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে আমাদেরকে ভরটা কেজিতে নিয়ে যেতে হবে, কারণ আমরা বস্তুর ওজনের এসআই এককে বের করব নিউটনে। তাহলে কেজিতে নিতে গেলে আমরা জানি গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে হবে, দেখো, 0. একটা জিরো আছে নিচে, তাই একটার আগে দশমিক বসছে, 0.4 কেজি। এবার দেখো, অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হয় সবসময়। এবার এখানে এক লাইনের করা যাবে। দেখো, তাহলে ডব্লু সমান বা ওজন সমান এম মানে 0.4, এই যে এটা আমরা এটা বের করলাম, এটা ইন্টু 9.8, একবারে নিউটন লিখে দিচ্ছে। এটা তোমরা গুণ করবে, আমি তবু একটু সহজে গুণ করিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো। দেখো, এরপর দেখো, 2 দাগের কোশ্চেনটা আছে, দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, আকর্ষণ বলের মান পূর্বের মানের কত হবে। দেখো, আমরা জানি যে আকর্ষণ বল বা বল, যে বলের সূত্র হচ্ছে জি m1 m2 আপন আর স্কোয়ার। এম মানে ভর, প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2 এবং আর মানে হচ্ছে দূরত্ব, এটা ডি স্কোয়ারও অনেকে বলে। এবার দেখো, এখানে বলেছে দুটি বস্তুর ভর আর তাদের মধ্যবর্তী দূরত্ব দুটোই কিন্তু অর্ধেক, মানে সবই অর্ধেক করছে। তাহলে m1কেও অর্ধেক করছে, অর্থাৎ m1কেও 2 দিয়ে ভাগ হবে, m2কেও 2 দিয়ে ভাগ হবে এবং r2কেও 2 দিয়ে ভাগ হবে। তাহলে পরে f সমান আমি এটা f2 বলছি, জি তো ধ্রুবক একই থাকছে, m1/2 ইন্টু m2/2 আপন আটটাও মানে দূরত্বটাও অর্ধেক করছে, তাই 8 এর হোল স্কোয়ার। এবার দেখো, তাহলে জি 2 2 4, 1 4, m1 m2 আপন আর স্কোয়ার আপন 4, এটা যদি হোল স্কোয়ারটা কেটে দেওয়া হয়। এবার দেখো, এই ফোর কিন্তু কেটে যাচ্ছে। এটা দেখো r²/4 কাটছে, কারণ r² নিচে কিন্তু 4 আছে, যদি উল্টান হয় 4/r², এটা নিচে আসবে, এটা উপরে আসবে, আরও নিচে আছে, তাই কাটছে। তাহলে কি পড়ে থাকছে, দেখো পড়ে থাকছে কিন্তু জি m1 m2 আপন আর স্কোয়ার। তার মানে এইটা প্রথমে যেটা ছিল পরে যেটা হচ্ছে দুটোই কিন্তু এক, অর্থাৎ কি হবে, তাহলে আকর্ষণ বল পূর্বের মানের, দেখো আকর্ষণ বল পূর্বের মানের তাহলে কি হচ্ছে, একই থাকছে। তো তার মানে যদি দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হয়, তাহলে আকর্ষণ বলের মান পূর্বের মানের সমান হবে। এরপর দেখো আছে, পদার্থগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়। এখানে দেখো বিক্রিয়াগুলো দেওয়া আছে, Zn প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu, Cu প্লাস ZnSO4 থেকে Zn প্লাস CuSO4, সিএরটা Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2, তারপর ডিএরটা Fe প্লাস CuSO4 থেকে FeSO4 প্লাস Cu। এখানে দেখো, তোমাদেরকে ধাতুর যে ক্রিয়াশীলতা, মানে কেমন ক্রিয়া করে সেইটা অনুযায়ী শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে একটু জানতে হবে, মানে কে বেশি ক্রিয়া করে, কে কার থেকে বেশি সক্রিয় আর কি,
সেই জিনিসটা জানতে হবে। দেখো ধাতুর ক্রিয়াশীলতার শ্রেণী অনুযায়ী জেডেন হচ্ছে সিইউ এর থেকে বেশি ক্রিয়াশীল, এফি সিইউ এর থেকে বেশি ক্রিয়াশীল, এবং সিইউ তার মানে দেখো সিইউ জেডেনের থেকে কি হচ্ছে কম ক্রিয়াশীল, মানে সিইউ জেডেনকে কিন্তু প্রতিস্থাপিত করতে পারবে না। এবার প্রথমটা দেখো, আমি সবটাই রাখার চেষ্টা করছি। দেখো প্রথমটা আছে সিইউ জেডেন, জেডেন প্লাস সিইউ এসো4। দেখো সিইউটা যে এসো4টা আছে যুক্ত, জেডেন কী করছে সিইউটাকে সরিয়ে দিতে পারছে, দিয়ে সিইউ এর জায়গাটা নিতে পারছে, কারণ জেডেন হচ্ছে সিইউ এর থেকে বেশি সক্রিয়, তার মানে এটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখো সিইউ প্লাস জেডেন এসো4, কিন্তু সিইউ জেডেনকে প্রতিস্থাপিত করে এর জায়গাটা নিতে পারবে না, কারণ জেডেন সিইউ এর থেকে বেশি সক্রিয়, সিইউ কিন্তু জেডেনের থেকে কম সক্রিয়, তার মানে এই অপশনটা বি এর অপশনটা কিন্তু ঘটা সম্ভব নয়। তারপর এগুলো তবু দেখে নিচ্ছি। জেডেন প্লাস H2SO4, এখানে জেডেন H2 জায়গায় জেডেনটা বসে এটা সম্ভব হবে, কারণ জেডেন হাইড্রোজেনের থেকে বেশি ক্রিয়াশীল। আবার এফিটাও দেখো, এফিও সিইউ এর থেকে বেশি ক্রিয়াশীল, তাই সিইউ এর জায়গায় এফি প্রতিস্থাপিত হতে পারছে, তাহলে হচ্ছে না কোনটা বিয়েরটা। এরপর 4 দাগের কোশ্চেন, 12Mg24 পরমাণুতে 2টি প্রোটন ও 3টি নিউট্রন যোগ করলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন পরমাণু এর সংকেত হবে। দেখো এখানে 12Mg24, এখানে 12 এইটা হচ্ছে এমজি এর প্রোটন সংখ্যা, 24টা হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার যে উৎপন্ন পরমাণুটা হচ্ছে এক্স, তার মানে এক্সের প্রোটন কি বলছে 2টি প্রোটন যোগ হবে, তাহলে প্রোটন সংখ্যা এর থেকে দেখো 2টা প্রোটন যোগ হচ্ছে, মানে 12 + 2 = 14টা প্রোটন হচ্ছে। আর এক্সের নিউট্রন সংখ্যা দেখো কটা হচ্ছে 3টা, এখানে নিউট্রন কটা ছিল দেখো 24, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে, করলে হয় 12টা, মানে এমজি এর আছে নিউট্রন 12টা, তাহলে এখানে 12টার সঙ্গে আরও যোগ হচ্ছে 3টা, তার মানে হচ্ছে 15টা। আর এক্সের তাহলে ভর সংখ্যা হবে প্রোটন সংখ্যা আছে কটা 14টা, আর নিউট্রন সংখ্যা 15টা। আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে ভর সংখ্যা হচ্ছে 29টা। অর্থাৎ সংকেতটা তাহলে কি হচ্ছে দেখো, প্রোটন হচ্ছে 14টা, তাহলে 14টা নিচে থাকবে, এক্স ভর সংখ্যাটা মাথায় থাকছে, উপরে 29, তাহলে অপশনটা দেখো হচ্ছে সি এরটা 14x29। বুঝতে পারলে? এরপর তাহলে পরের কোশ্চেনটা 5এরটা, বায়ুর চাপ জলকে তুলতে পারে কত মিটার পর্যন্ত, এটা অ্যান্সার হবে 10.3 মিটার। এরপর 6এরটা আছে দেখো, 6C14 7N14 হলো পরস্পরের কি, দেখো এইগুলো আমরা জানি ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। কার্বন নিউট্রনের দেখো প্রোটন সংখ্যা এটাতে আছে 6, এটাই 7, তার মানে আলাদা, কিন্তু ভর সংখ্যাটা দেখো দুটিরই 14, এটারও 14, তার মানে ভর সংখ্যা সমান। আর আমরা জানি যেসব ভিন্ন মৌল দেখো কার্বন এটা নাইট্রোজেন, মানে ভিন্ন মৌল হচ্ছে যেসব ভিন্ন মৌলের ভর সংখ্যা পরস্পর সমান তাদেরকে বলা হয় আইসো বার, ভালো করে কিন্তু মনে রাখবে। আর যদি প্রোটন সংখ্যা সমান হতো তাহলে সেটা হতো কিন্তু আইসোটোপ, আর যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে হবে আইসোটোন। এরপরে 2 দাগের 1 কোশ্চেনটা আছে, 20Ca40 মৌলটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। 20Ca40 ইলেকট্রন সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তাই এখানে, তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টা, আর নিউট্রন সংখ্যা হচ্ছে দেখো
নিউট্রন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়, 40 - 20 সমান হচ্ছে 20। তাহলে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কিন্তু 20 আর 20। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় কোশ্চেনটা বলেছে পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। আর যদি বলে পঞ্চম অবস্থার নাম, তাহলে সেটা কিন্তু বলে দিচ্ছি, মনে রাখবে, বোস আইনস্টাইন কনডেনসেশন সেট। এর পরের কোশ্চেন আছে দেখো, তিনেরটা ক্যালসিয়াম, ফেরাস মানে লোহা, Cu কপার এবং জিঙ্ক জেডে, এই ধাতুগুলি ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুযায়ী সাজাও। আমি সাজিয়েই লিখে দিচ্ছি। Ca ক্রমহ্রাসমান মানে সব থেকে বেশি শক্তিশালী সক্রিয়, অর্থাৎ সক্রিয় সব থেকে বেশি সক্রিয় হচ্ছে Ca, তারপরে হচ্ছে Zn, তারপর Fe, এবং সবচেয়ে কম সক্রিয়, আগের কোশ্চেনটাও দেখেছিলে, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে Cu। এরপর আছে চারেরটা পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউ, কেজি পার মিটার কিউ এককে পারদের ঘনত্ব কত বের করতে বলেছে। দেখো, আমরা 1 গ্রাম পার সেমি কিউকে কেজি পার মিটারে মানে কেজি পার মিটার কিউয়ে নিয়ে গেলে হবে, দেখো গ্রামকে যদি কেজিতে নিয়ে যায়, 1কে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার সেমিকে যদি মিটারে নিয়ে যায়, 1কে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে সেমির কিউ যেহেতু এটা হচ্ছে। এবার এটা যদি এটা তুলছি, আর দেখো এইটা কিউব মানে আমি একদম উল্টিয়ে পাশেই লিখছি, যেহেতু নিচে আছে উল্টালে 100-র কিউবটা উপরকে যাবে, 100 গুণিত 100 গুণিত 100 আপন 100, তাহলে না সরি আপন 1, তাহলে 3টা 0 কাটবে, থাকছে হচ্ছে 1000, অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউ। তাহলে 1 গ্রাম পার সেমি কিউ সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউ। আমি এটা মুছে দিচ্ছি, সমান 1000 কেজি পার মিটার কিউ। কোষে দেখানোর দরকার নেই, 1 গ্রাম পার সেমি কিউ সমান 1000 কেজি পার মিটার কিউ, এটা লিখলেই চলবে। আমি বোঝানোর জন্য এটা বললাম। এবার তাহলে দেখো 1 গ্রাম পার সেমি কিউ সমান যদি এটা হয়, তাহলে 13.6 গ্রাম পার সেমি কিউ সমান 13.6 গুণিত 1000 কেজি পার মিটার কিউ সমান, তাহলে দেখো একটা যেহেতু 0.6 আছে, এটা অ্যান্সার হবে। তাহলে 2টা 0 বসবে, কারণ একটা যদি দশমিকটাও তুলতে চাই, একটা 10 নিচে নেমে 0 0 কাটবে, তাহলে 13,600 কেজি পার মিটার কিউব, এটা হবে অ্যান্সার। কেজি পার মিটার কিউব এককে পারদের ঘনত্ব। মুছে দিচ্ছি। এরপর আছে দেখো এসআইতে জি এর একক কি? এসআইতে জি এর একক হচ্ছে নিউটন m², কেজি টু দি পাওয়ার -2, মানে কেজিটা নিচে থাকছে, কেজি স্কোয়ার। এরপর আছে রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইট কি ধরনের আধানে আহিত হবে? এটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ আধানে আহিত হবে। এরপর আছে 7টা সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ দাও। সাধারণ অবস্থায় তরল অধাতব মৌল হচ্ছে ব্রোমিন। সাধারণ অবস্থায় তরল ধাতব মৌলের যদি তোমরা উদাহরণ জেনে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখো আছে 3 তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি? যুক্তি সহ লেখো। তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা উচিত নয়। তামা একটি কম সক্রিয় ধাতু হলেও যদি অ্যাসিড রাখা হয়, দীর্ঘ সময় থাকে, তাহলে লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তামার লবণ তৈরি করতে পারে, ফলে পাত্র ক্ষয়প্রাপ্ত হয় এবং অ্যাসিড দূষিত হয়। তাই নিরাপত্তার কারণে তামার পাত্রে অ্যাসিড রাখা উচিত নয়। এরপর 2 কোশ্চেনটা আছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। ডাল্টনের পরমাণুবাদে তিনি বলেছিলেন মৌলের
ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু, যা সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না। এছাড়া একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে একই রকম, এবং যদি ভিন্ন মৌল হয় মানে ভিন্ন ভিন্ন মৌল, মনে করো কার্বন নাইট্রোজেন এরকম, আর একই মৌল মানে হাইড্রোজেনেরই একই মৌল, যে 1H1 1H2 বা কার্বনেরই একই, তারা পরমাণুর ভর রাসায়নিক ধর্ম একই কিন্তু ভিন্ন ভিন্ন, মানে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, এদের এইসব মৌলের পরমাণুর ভর ও ধর্মে আলাদা হয়। এই তিনটাই আপাতত মনে রাখবে, বাকিও তোমরা আরেকটা আছে তোমরা কিন্তু সেটাও করে রাখা ভালো, দিলে কিন্তু ভালো, যে রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরলানুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এরপর দেখো কোশ্চেন আছে, আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ তরল অপসারণ করে সেই অপসারিত তরলের ওজনের সমান ঊর্ধ্বমুখী বল বস্তুটির ওপর ক্রিয়া করে। এর সাথে আরেকটা কোশ্চেন আছে যে আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় দুটি শর্তের উল্লেখ করো। শর্ত দুটি হচ্ছে, বস্তুটি তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হতে হবে আর তরলটি স্থির অবস্থায় থাকতে হবে। এরপর আছে চারেরটা, সমান ভরে দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? F সমান G m1 m2 বাই r স্কোয়ার। এবার জি কি বলছে, জি তো ধ্রুবক একই থাকছে, সমান ভরে দুটি বস্তু কণা, মানে আগে কি ছিল সমান ভর, তার মানে দুটোই এম আছে, দুটোই এম ধরছি, একটাকে অপরিবর্তিত রাখছে, মানে একটার ভর এম থাকছে, আরেকটার ভর হচ্ছে 3 গুণ মানে 3m হচ্ছে, যেমন m2 রেখে দিচ্ছে, আর তাদের মধ্যবর্তী দূরত্বটা পূর্বে 5 গুণ করছে মানে 5r করছে। তাহলে দেখো প্রথমটা যদি F1 থাকে, না F1 বের করছি, F1 প্রথমে সবই ছিল m r স্কোয়ার, পরে হচ্ছে দেখো পরে F2 সমান জি, পরে m অপরিবর্তিত থাকছে একটা, আরেকটা 3m হচ্ছে 3m, দূরত্বটা দেখো 5r হচ্ছে 5r এর স্কোয়ার সমান হচ্ছে জি 3m স্কোয়ার বাই 25r স্কোয়ার। তার মানে আগেও দেখো ছিল জি m স্কোয়ার বাই r স্কোয়ার, মানে এটা যদি আমি 325 জি m স্কোয়ার বাই r স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে, তাদের পরবর্তী মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বলটা কি হচ্ছে দেখো, আগের থেকে 3-এর 25 গুণ হচ্ছে। এটা হবে অ্যান্সার, লিখবে যে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বে 3/25 গুণ হলো। এরপর আছে দেখো, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। দেখো কোনো বস্তুকে তড়িৎগ্রস্ত কিনা বোঝার জন্য আকর্ষণ ও বিকর্ষণ লক্ষ্য করা হয়, কিন্তু আকর্ষণ ঘটলেই বস্তুটি যে তড়িৎগ্রস্ত এই কথাটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ তড়িৎগ্রস্ত বস্তু নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করতে পারে, যেমন মনে করো একটা চুম্বক অন্য লোহা নিকেল চুম্বক না হলেও তাদেরকে আকর্ষণ করতে পারবে, কিন্তু বিকর্ষণ তখনই হয় যখন দুটি চুম্বকের একই মেরু মানে দুটি চুম্বক ধর্ম কিন্তু থাকতে হবে। সেরকমই তড়িৎগ্রস্ত কিন্তু একই, যে তড়িৎগ্রস্ত যদি দুটো বস্তু হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, মানে উভয় বস্তুই তড়িৎগ্রস্ত থাকলেই বিকর্ষণ হবে, না হলে আকর্ষণ কিন্তু তড়িৎগ্রস্ত থাকলে যদি আলাদা মেরু হয় হবে, যে প্লাস মাইনাস মানে ধনাত্মক আর ঋণাত্মক একই হলেই বিকর্ষণ হয়, তার মানে বিকর্ষণ হলেই বুঝতে হবে যে এটি তড়িৎগ্রস্ত। আকর্ষণ কিন্তু তড়িৎগ্রস্ত একটা মৌল আরেকটা মৌল তড়িৎগ্রস্ত নয়, তাহলেও কিন্তু হবে, মানে আরেকটা বস্তু। অতএব আকর্ষণের তুলনায় বিকর্ষণই তড়িৎগ্রস্ততার অধিক নিশ্চিত প্রমাণ। ফিজিক্যাল সায়েন্স শেষ, এরপর আসি লাইফ সায়েন্সের। কোষের আকার মাপা হয় মাইক্রোমিটার এককে। প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না? দেখো অ্যামিবাও আকৃতি পরিবর্তন করে, শ্বেত রক্তকণিকাও করে, লিম্ফোসাইটও করে, তাহলে করতে পারছে না হচ্ছে লোহিত রক্তকণিকা। কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছে যায়? শ্বসন। এটাকে আমি যার কাছে বইটা নিয়েছি হয়তো ভুলে দাগ দিয়েছে, এই অ্যামিবাটাও ভুলে দাগ দিয়েছে, এই দাগগুলো কিন্তু ধরবে না তোমরা, আমি দাগ দিয়ে দিচ্ছি ঠিক করে। শ্বসন কিন্তু হবে না। শ্বসন মানে খাদ্যবস্তু জারিত হয়, মানে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়, বা সরল কোনো পদার্থ উৎপন্ন হয়, যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেই রকম জিনিসটা হচ্ছে শ্বসন, মানে খাদ্যবস্তু জারণ,
শ্বসন কিন্তু শ্বাসবায়ু কোষে কোষে পৌঁছে দেয় নয়, কোষে কোষে পৌঁছে দেয় মানে এক কোষ থেকে আরেক কোষে যাবে। সেটা কখন সম্ভব? যে রক্ত যে যখন মনে করো অক্সিজেন রক্তে লোহিত রক্তকণিকা অক্সিজেন কী করে বহন করে, এটা কিন্তু তোমরা পড়বে। তাহলে কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছে যায়? এই অ্যান্সারটা হবে সংবহন। এরপর আছে বিসদৃশ্যটি লেখো। অস্থি, শিরা, ধমনী, রক্ত। এখানে বিসদৃশ্য হচ্ছে যে অস্থিটা বিসদৃশ্য, কারণ শিরা, ধমনী, রক্ত এই তিনটায় দেখো সংবহনতন্ত্র, যে রক্ত সংবহনতন্ত্র তার সাথে জড়িত। অস্থিটা কিন্তু আলাদা, অস্থিটা হচ্ছে কঙ্কালতন্ত্র। তাহলে এই বিসদৃশ্য হচ্ছে অস্থি। এরপর শূন্যস্থান পূরণ করো। অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এটা হবে টেন্ডন পেশি। নিউক্লিয় রাইবোজোম তৈরি করে, এটা কিন্তু মিথ্যা। নিউক্লিয় লাশ রাইবোজোম তৈরি করে। কিসের উপস্থিতির জন্য উদ্ভিদ এর অঙ্গ নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত হয়? এটা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এদের উপস্থিতির জন্যই উদ্ভিদের অঙ্গ নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত হয়। আমরা দুজনে জৈব অণু যারা একক পর্দা গঠন করি, আমরা কারা? আমরা মানে যারা একক পর্দা, এটা বলতে চাইছি একক পর্দা গঠনকারী জৈব অণুর নাম কি? এটা হচ্ছে ফসফোলিপিড, আর প্রোটিন। এরপর স্নায়ুকোষের গঠন বর্ণনা করতে বলেছে। স্নায়ুকোষ হচ্ছে কোষ দেহ, অ্যাকশন এবং ডেন্ড্রন, মানে কোষ দেহ যেটা নিউক্লিয়াস থাকে, এছাড়া প্রবর্ধক, কোষ দেহ থেকে যেগুলো বেরায় প্রবর্ধক থাকে, অ্যাকশন এবং ডেন্ড্রন। ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডের নাম কি? ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের পার্থক্য লেখো। প্রাণীকোষ, উদ্ভিদ কোষের পার্থক্য দেখো। ক্রোমোপ্লাস্ট বা প্লাস্টিড, কোনো প্লাস্টিডই কিন্তু প্রাণীকোষে থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড কেবলমাত্র থাকে। তাহলে প্লাস্টিড উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষে সাহায্য করে বা রঙিন হতে সাহায্য করে, যে ফুলের বর্ণ, ফলের বর্ণ ইত্যাদি নির্ধারণ করে, কিন্তু প্রাণীকোষে প্লাস্টিড থাকে না, তাই সালোক সংশ্লেষও হয় না। বিপরীত কাজ করে এমন কোষীয় অঙ্গাণুগুলির নাম ও কাজ উল্লেখ করো। বিপরীত কাজ করে এমন কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া দেখো, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে, কিন্তু মাইটোকন্ড্রিয়া খাদ্যকে ভেঙে দিয়ে শক্তি বা এটিপি তৈরি করে। তাহলে বিপরীত কাজ করে এমন কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট, মানে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টও বলতে পারো, ক্লোরোপ্লাস্টিডও বলা যায়। প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। দেখো, গঠন আর কাজ বলেছে। ভাজক কলা কোষগুলি জীবিত, ছোট, ঘনভাবে সজ্জিত, কোষ প্রাচীর পাতলা ও নিউক্লিয়াস বড় এবং কোষগুলি বিভাজনে সক্ষম। কিন্তু স্থায়ী কলার হচ্ছে কোষগুলি পরিণত, কোষ প্রাচীর তুলনামূলক পুরু, অধিকাংশ ক্ষেত্রেই বিভাজন সক্ষম নয়, মানে বিভাজন হতে হয় না, বিভাজিত হয় না। কাজ হচ্ছে নতুন কোষ সৃষ্টি করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, দৈর্ঘ্য প্রস্থেও বৃদ্ধি ঘটায়। আর স্থায়ী কলার কাজ উদ্ভিদের নির্দিষ্ট কাজ, যেমন সংরক্ষণ, পরিবহন, সালোক সংশ্লেষ ইত্যাদি, বা মানে জল পরিবহন, জায়গা পরিবহন বা খাদ্য পরিবহন, এই কাজগুলো করে স্থায়ী কলা। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই আলোচনাটি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর আমি প্লেলিস্ট করে রাখছি, একটা ক্লাস 8-এরই জীবনবিজ্ঞানের আলাদা, এছাড়া অন্য সাবজেক্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের আলাদা আলাদাই প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টের লিঙ্কও আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এবং পরপর যে ভিডিও দিতে থাকবো আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো, তাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওতে এই অ্যান্সারগুলো এইভাবে আলোচনা না করে অন্য কোনোভাবে আলোচনা করা যায়, তোমরা সেই মতো সাজেশন দিতে পারো, আমি সেই হিসাবে দেওয়ার তোমাদের চেষ্টা করব। এছাড়াও যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থেকে থাকে বা বলতে বলতে কিছু ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতই ভুল, তাহলে তোমরা জানিও, আমি ঠিক করার চেষ্টা করব। চলো আজকে তাহলে এই পর্যন্তই।